আমাকে বাঁচাও মা, মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া মেয়ের আওয়াজ শুনে মেয়ের বাবা মা দৌড়ে বাড়ি আসে। ততক্ষণে একটা তান্ত্রিকা এসে ওনাদের মেয়েকে নিয়ে চলে যায়। এরম অসহায় পরিস্থিতি কান্না ছাড়া ওরা আর কিছুই করতে পারত না, কারণ এই গ্রামের লোকেদের এটা কোনো নতুন ব্যাপার ছিল না। বিগত কিছু বছর ধরে যে মেয়েদের বিয়ে হতে যাচ্ছিল, পূর্ণিমার রাতে পিশাচ তান্ত্রিকা নিজের ভূতেদের সাথে এসে ওদেরকে উঠিয়ে নিয়ে যায়। পরের পূর্ণিমার দিনে যেই মেয়েটাকে ওঠানো হয়, ওকে মেরে ওর হাড্ডিগুলোর গ্রামে ফেলে দেওয়া হয়। কত তান্ত্রিক মন্ত্রবিদ্যা জেনে থাকা লোকেরা ওই ডাইনিকে ধরতে পারল না, অন্তত এটাও জানতে পারল না যে ও কোথায় থাকে। মণিপুরের মেয়ে যেখানেই এই পৃথিবীতে বিয়ে করতে যায়, ও ওদেরকে ছাড়ে না, পূর্ণিমার দিন উঠিয়ে নিয়ে চলে যায়। যখন এমন একদিন ছিল, মণিপুর থেকে দূরে বলরামপুরের জমিদার বলরামবাবুর শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে জীবনের শেষ দিনগুলো গুনছিল। বলরামপুরের জমিদার মোহন রাজাজির বিয়ে কমলি দেবীর সাথে হয়েছিল, কিন্তু অনেক বছর পরে ওদের কোনো সন্তান না হয়ে থাকায় সরোজা নামের এক বউয়ের সাথে আরেকবার বিয়ে করে। কিছু বছর পরে ওনার দ্বিতীয় বউ সরোজা অজয় রাজাকে জন্ম দেয়। কমলি দেবীও তার পরের বছর বিজয় রাজাকে জন্ম দেয়। গ্রামের লোকেরা উৎসুক হয়ে দেখছিল বাবার মৃত্যুর পরে দুই ছেলের মধ্যে কে জমিদারের গদিকে সামলে গ্রামের ভালো মন্দ দেখবে। কিছুদিন পরে জমিদার মশাই মারা গেলেন। আমার ছেলে অজয় রাজাই জমিদারের গদিতে বসবে, ও এই বাড়ির সব থেকে বড় ছেলে। কমলি দেবী হলো প্রথম স্ত্রী, ওনার ছেলে বিজয় রাজারই অধিকার থাকবে। বড় ভাই থাকতে ছোট ভাই কি করে রাজ্যের গদি সামলাবে? আমি মানি না, আমার ছেলেই জমিদার। ঠিক আছে বোন, তোমার যেমন ইচ্ছে, আমার কোনো আপত্তি নেই। মা, সকলে আপনাকে সমর্থন দিচ্ছে, আপনার ছেলেই জমিদার হোক, সকলে চায়। এইভাবে বড়দের মধ্যে বাদ বিবাদ চলছিল, কে জমিদার হবে। বিচারপতি এসে, এক কাজ করা হোক, বলরামপুরটাকে দুভাগে ভাগ করে দিই, এক একটা ভাগ দুজনে নিয়ে নেবে। ঠিক আছে, তেমনই করা হোক। না, গ্রামের দুর্ভাগ করে দিলে স্বর্গীয় জমিদার বাবুর অপমান করা হবে, ওনার আত্মা শান্তি পাবে না। দুভাগে ভাগ করা হবে, গ্রামের একতা চলে যাবে, তাহলে কি সম্মান থাকলো? এই সমস্যার কোনো ব্যবধান নেই ভেবে বিজয় রাজা অন্ধকার হওয়ার পরে বাড়ি ছেড়ে সাধারণ মানুষের কাপড় চোপড় পরে গ্রাম ছেড়ে চলে গেল। আমি যদি সেইখানে থাকতাম তাহলে এই সমস্যার সমাধান কখনো বের হতো না। মাকে সম্মান করে থাকা সব চাকররা আমাকেই সমর্থন করবে, তাই মহলটা ছেড়ে দেওয়াই ভালো। মা জানলে আবার যেতে দেবে না আমাকে, কিংবা আমার পেছনে এসে যাবে। এই বয়সে আমি মাকে কষ্ট দিতে চাই না, মহলে থাকলে সুখে শান্তিতে থাকতে পারবে। এরকম ভেবে ওকে যাতে কেউ না খোঁজে একটা চিঠি বাড়িতে ছেড়ে চলে যায়। অজয় রাজা গ্রামের জমিদার হল। পুত্রর চলে যাওয়ার জন্যে কমলি দেবী পুত্র বিয়োগে বিছানা ধরে নিল। দিন পেরোতে শুরু করল। ও একটা ভালো কাজের জন্য গ্রাম থেকে গ্রাম ঘুরছিল। রাস্তা ভুলে একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। ঢোকে গিয়ে একটা গাছের তলায় বসল। গাছের ডালে কিছু ঝুলছিল, চকচক করছিল। নামিয়ে দেখল সোনার হার। এত ঘন জঙ্গলে সোনার হার,
কি করে আসলো? গাছের ডালে কি করে আসলো? কোনো পাখি এনেছে হয়তো। এমন ভেবে সোনার দিকে যাচ্ছিল, তখনই আকাশে জোরে চিৎকার শোনা গেল, বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। তক্ষুনি ওই দিশায় দৌড়াতে শুরু করলো, কিন্তু অনেক উঁচুতে ওড়ার কারণে কোন দিকে চলে গেল দেখতেই পারল না। কিন্তু হাওয়ায় একটা ঝাঁটার ডান্ডা দেখতে পারল। যেই ও জলের কুণ্ডে পড়ল, পুরো জল শুকিয়ে গেল আর কুণ্ডে ফাটল ধরল। অজয় আশ্চর্য হয়ে এসব দেখছিল। পরের দিন ও জঙ্গলের কাছে গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করাতে, এই গ্রামের নাম মণিপুর বাবা। কালকে পূর্ণিমা ছিল না, সেই তান্ত্রিকা এসে আমাদের গ্রামের জমিদার ধর্মতেজার একমাত্র মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। এইমাত্র তার বিয়ের জন্য কথা হচ্ছে। বেচারি, পরের পূর্ণিমার মধ্যে যদি তাকে না খোঁজা হলো তাহলে সেই পিশাচ তান্ত্রিকা তাকে মেরে ফেলবে। দাদামশাই বিস্তারিতভাবে বলল যে কেমন ভাবে ওদের গ্রামবাসী ওই পিশাচ তান্ত্রিকের যন্ত্রণায় আছে। আসলে তান্ত্রিকাটা কে দাদু? আপনাদের গ্রামের মেয়েদের থেকে কেন প্রতিশোধ নিচ্ছে? এইটা অনেক পুরনো গল্প বাবা। অনেক বছর আগে, যখন আমি ছোট একটা বাচ্চা ছিলাম, অষ্টবর্গ নামের এক বদমাস তান্ত্রিক কুমুদি ঘাটিতে থাকতো। লোকে তাকে দেখে ভয় পেত। তার গ্রামে আসাতে লোকে তার সামনেও যেত না। সে পায়ে খুলি দিয়ে বানানো ঘুঙরু পরত। তার আওয়াজ শোনাও খুব অশুভ মানা হয়। সেই আওয়াজ শুনে কুকুর, বেড়াল, অন্য জন্তুরা পালিয়ে যেত আর শ্মশানে গিয়ে রক্ত বমি করে ওরা মরে যেত। সেই গ্রামেরই কোনাতে থাকা লাশ দাদার নাতনি দোমুখীকে ভালোবাসত। দোমুখীর চোখ নেই, সে অন্ধ ছিল। দুজনে বিয়ে করতে চাইতো, কিন্তু তোমার ব্যাপারে আমার দাদুর কাছে শুনে আমি আমার মনে তোমার একটা চিত্র এঁকেছি অষ্টবক্র। আমার চোখ হলে ভালোই হতো। আমি তোমাকে দেখতে চাইছিলাম। তোমার দৃষ্টি নিয়ে আসার একমাত্র উপায় আছে। যদি 1 বছরের মধ্যে 13টা বাচ্চা আগুম্বাকে বলি দেওয়া হয়, তো আগুম্বা তোমাকে চোখ দান করবে। যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন আমরা এমনই করব। না, দৃষ্টি ফিরে পাওয়ার পরে আমাকে দেখবে, তাহলে আমাদের বিয়ে হবে। তখন থেকে রাতের সময় আশেপাশের গ্রামে ছোট বাচ্চারা উধাও হয়ে যেত। কে জানে কে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে লোকে অনেক পীড়িত ছিল। রাত্রেবেলা গ্রামে পুরুষেরা পাহারা দিত। আর একটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে আসলে, আজ রাত্রে হলো পূর্ণিমা, যে তুমি 13টা লোকের বলি দেবে, তুমি তোমার দৃষ্টি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে বিয়ে। আমি গিয়ে 13তম বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসছি, তুমি প্রস্তুতি করো। দুইমুখী নতুন বউয়ের মতন সেজে অপেক্ষা করছিল। সব গ্রামবাসীদের মধ্যে পুরুষ তলোয়ার আর ছুরি নিয়ে পাহারা দিচ্ছে। এই কথাটা অষ্টবক্র জানত না। তাই ও পাহাড়ের পেছনে গ্রামে শুয়ে থাকা বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় বাচ্চাটা উঠে গেল আর জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। গ্রামবাসীরা ওই চিৎকারের দিকে গেল। চুপটি করে অষ্টবক্রর পেছন ধরল। পেছন থেকে কোদাল দিয়ে ওকে আঘাত করে মেরে ফেলল আর ওই 13টা বাচ্চাকে নিয়ে যায়। অষ্টবক্র নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আকুম্বাকে শরণ আগুম্বা শরণ, সুকৃতম রক্ত পোষণম মহা, দ্বারদতম রক্ত বলিদানম, সুকৃতম কহম অহম ইয়ম। এইভাবে মন্ত্রপাঠ করার পরে আগুম্বাকে নিজের বলি চড়িয়ে নিজের মন্ত্রশক্তি, আয়ু আর দৃষ্টি দুমুখীকে প্রদান করে মরে যায়। দুমুখীর চোখ ফিরে এলো। অষ্টবক্রর দেহ থেকে আত্মা বেরিয়ে এলো আর যা কিছু হয়েছিল সব জানিয়ে উধাও হয়ে গেল। নিজের প্রেমিক অষ্টবক্রকে মরে থাকতে দেখে খুব দুঃখ পেয়ে সেই দিন থেকে ওই গুহায় থেকে গেল। আগুম্বার উপাসনা শুরু করে। অষ্টবক্রকে যে গ্রামবাসীরা মেরেছিল বদলা নিতে চেয়েছিল। নতুন বউয়ের মতন সেজে বিয়ে করার জন্য অপেক্ষা করতে থাকা দ্বিমুখের বিয়ে গ্রামবাসীদের জন্য থেমে গেল। তাই ও এই গ্রামের মেয়েদের বিয়ে না হতে দেওয়ার শপথ নেয়। বুড়ি হয়ে যাওয়ার পরেও ও নতুন বউয়ের বেশেই সবসময় থাকতো।
পুরোপুরিভাবে অগম্বার সিদ্ধিপ্রাপ্ত করে ও তান্ত্রিকায় বদলে গেল। ও ভূতেদেরকেও আজ্ঞা দেওয়ার স্থিতিতে পৌঁছে গেছিল। 8 বছর আগে কুমুদি ঘাটিতে মরে ও পিশাচ তান্ত্রিকে বদলে গেল। ওর বিয়ে পূর্ণিমার দিন হতে যাচ্ছিল, তাই ও প্রতি পূর্ণিমাতে গ্রামে এসে যেই মেয়ের বিয়ে হতে যাচ্ছিল ওই মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে ঠিক পরের পূর্ণিমাতে ওই মেয়েটাকে মেরে ওর হাড্ডি গ্রামে বিছিয়ে দিত। অনেক বড় দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। হ্যাঁ বাবা, গ্রাম ছেড়ে গেল এ পেছন পেছন এসে যায়। বড় বড় তান্ত্রিকরা এর কিচ্ছু করতে পারেনি। জঙ্গলে যে ও সোনার হারটা পেয়েছিল ওটা দাদাজিকে দিয়ে মনে হয় এটা সেই মেয়েটা যাকে ভূত নিয়ে গেছে। একটু জিজ্ঞেসবাদ করে আপনি এটাকে একটু ফিরিয়ে দিন। এরম বলে যাওয়ার সময় ঢিন্ডোরা পেটানোওয়ালার কাছে শুনলো, শুনুন শুনুন শুনুন, জমিদার ধর্মতেজার একমাত্র মেয়ে উষারানীকে পিশাচ তান্ত্রিকা উঠিয়ে নিয়ে গেছে। যে কেউ তাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবে 1000 একরের ক্ষেত, 1 লাখ সোনার মুদ্রা পাবে, আর ওর মেয়ে উষারানীর ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। শুনুন শুনুন। এই গ্রামের লোকেদেরকে সেই পিশাচ তান্ত্রিকার হাত থেকে বাঁচাতে হবে। এরম ভেবে একলাই জঙ্গলে চলে যাচ্ছিল। যেইখানে সেই সোনার হার পাওয়া গেছিল সেইখানে হয়তো তান্ত্রিকাও থাকে। এরম ভেবেও পুরো জঙ্গলে ছানবিন করে নেয়। দাদু বলেছিল কুমুদি ঘাটিতে আগুম্বা গুফাতে অষ্টবর্গাকে লোকেরা মেরেছিল, তাহলে তান্ত্রিকা হয়তো ওইখানেই থাকে। এই ভেবে অনেক বাধা পার করে অন্ধকার গুহা পার করে অগুম্বা গুহায় গিয়ে দেখল ওইখানে আগুম্বার কোনো মূর্তি ছিল না। মূর্তি ভেঙে দেওয়ার চিহ্ন ছিল। চারিদিকে দেখল একটা কোণায় একটা পাথর রাখা ছিল। দুমুখীর কিছু খোঁজ পাওয়া গেল না। বাড়ি ফেরত যাওয়ার সময় বিজয় গাছ থেকে উল্টে ঝোলানো লম্বা চুলওয়ালা সন্ন্যাসীকে দেখল। কে তুমি বাবা? যেখানে মানুষ আসতেও পারে না তুমি সেইখানে ঘোরাফেরা করছো, কেন এসেছো? সাধুকে বিস্তারিতভাবে সবকিছু জানালো যে ও ওখানে কেন এসেছিল। সেই পিশাচ তান্ত্রিকাকে খোঁজা আমার সামর্থ্যের বাইরে স্বামী। তোমার কাছে কি তার কোনো বস্তু আছে? না স্বামী। যদি কোনো বস্তু আছে তাহলে আমার কাছে আনো, আমি অঞ্জন শক্তি দিয়ে তোমাকে রাস্তা বলে দেব। তখনই বিজয়ের মনে পড়ল সেদিনের জঙ্গলে যখন উঠতে দেখেছিল তান্ত্রিকাকে, ঝাঁটার একটা ডাঁটা জলে পড়ে মাটিতে ফেসে গেছিল। ওই জায়গাটা সন্ন্যাসীকে নিয়ে গিয়ে দেখালো। সন্ন্যাসী নিজের শক্তি দিয়ে পিশাচ তান্ত্রিকা কোথায় আছে জেনে গেল। নিজের মনের চোখ দিয়ে দুমুখীকে দেখল। বাবা বিজয়, এ কি মারা অতটা সহজ নয়। তলোয়ার, ডান্ডা, তীর, অস্ত্র শস্ত্র, মন্ত্র কেউ একে মারতে পারবে না। শুধু একটাই জিনিস একে মারতে পারবে। কানে রহস্য বলে সন্ন্যাসী চলে গেল। ওই ঝাঁটার ডাটাটাকে নিয়ে অগুম্বা গুহায় গিয়ে ওই পাথরের সমাধিটাকে খুঁড়ল। সরু হাড্ডিগুলোকে কোমরে লুকিয়ে সন্ন্যাসীর বলা মতো আগুম্বার ভাঙা শিলার পেছনে কুঁয়োতে লাফিয়ে যায়। ওইখানে জলের গুপ্ত ধারা আছে, ওইখানে যায়।
ওইখানে যাওয়ার জন্য একটা বড় জল প্রবাহ আছে। গুপ্ত গুহা, অগুম্বার মূর্তি, ভয়ঙ্কর সব খাম্বা। মূর্ছিত উষারানী একটা স্তম্ভের সাথে বাঁধা ছিল। দৌড়ে গিয়ে অগুম্বার মূর্তির নাভিতে অর্ধেক ভাঙা হাড্ডিগুলোকে ঢোকাতেই ওখানেই পড়ে থাকা ওড়াওয়ালা ঝাড়ু ভস্ম হয়ে গেল। চোখ বন্ধ করে তপস্যা করতে থাকা দুমুখী চোখ খুলল। যদি তাকে মারার আছে তো ওকে আয়ু প্রদান করে থাকা ওর প্রেমিকা স্টভার্গের হাড় দিয়ে ওর হৃদয়তে ছিদ্র করতে হবে, তবেই সে মরবে। তার থেকে আগে তার জাদু ঝাড়ু আর তার দুটো মায়াবী ভূত আগুম্বার মূর্তির নাভিতে সেই হাড়টাকে ফুটিয়ে মারতে হবে। ও নিজের প্রাণের চিন্তা না করে উষারানীকে বাঁচায়, ওকে মণিপুরে আনে। রাস্তায় ওকে সবকিছু বিস্তারিতভাবে জানায়। ও, আপনি বলরামপুরের জমিদারের বাবুর ছেলে? তার মানে আমরা আত্মীয় হই। আপনি কি বিশ্রাম করুন, কাল পরে কথা হবে। এমন বলে উষারানী চলে গেল। সবাই খুব খুশি ছিল যে পিশাচতান্ত্রিকার পীড়া শেষ হলো। উষারানীর ফেরত আসার খবর গ্রামবাসীরা সবাই জেনে গেল। যে ছেলেটার উষারানীর সাথে বিয়ে হওয়া ঠিক হয়ে গেছিল, ঘোড়া গাড়ি করে এসেছিল। জমিদারবাবু বিজয়ের কাছে এসে, সূচনার অনুসারে আমার মেয়ে উষারানীর বিয়ে আমি তোমার সঙ্গে দিতে পারবো না বাবা, কারণ সেই পিশাচতান্ত্রিকা উঠিয়ে নিয়ে যাওয়ার আগেই আমার মেয়ের বিয়ে অন্য জায়গাতে পাকা করা হয়েছিল। এখন সেই ছেলেটা উষারানীকে বিয়ে করার জেদ করছে। তুমি চাইলে আমি তোমাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দেবো, মানা করো না। না, এর কোনো দরকার নেই জমিদার মশাই। আমি সম্পত্তির জন্যে কিংবা বিয়ের জন্যে আপনার মেয়েকে বাঁচাইনি। পিশাচতান্ত্রিকার হাতে অন্য কোনো মেয়ের সঙ্গে এমন না হোক, তাই এমনটা করলাম। ও কাউকে কিছু না জানিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে উষারানী এই কথাটা জেনে বিজয়কে খুঁজতে যাওয়ার সময়, দাঁড়াও, এইটা জেনেই আমি এসেছি। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার হবু বর, তোমার ভয় লাগে না নাকি? স্বামীর জন্য প্রেম আর সম্মান হওয়া উচিত, ভয় কিংবা ভক্তি নয়। কিন্তু তুমি নিজের আপন ভাইকে একলা ছেড়ে দিয়েছ। আমাকে তান্ত্রিকা উঠিয়ে নিয়ে গেল, অন্তত একটু বাঁচানোর চেষ্টা করলে না? গ্রামের দু টুকরো হয়ে গেল, কিন্তু তোমার জমিদারের রাজগদ্দি চাই। আমি তোমার মতন স্বার্থপর লোকের সাথে কোনোদিনও বিয়ে করব না। তোমার ছোট ভাই বিজয় রাজার সাথেই বিয়ে করব। লজ্জায় অজয় নিজের মাথা পেতে নিল। গ্রাম ছেড়ে যেতে থাকা বিজয় রাজাকে উষারানী থামিয়ে যা কিছু হয়েছিল সব বলল। যদি বিয়ে করব শুধু তোমাকেই। বিজয় রাজা আর উষার বিয়ে খুব ধুমধাম করে হলো। অজয় রাজা বলরামপুরের জমিদারের গদিটা বিজয় রাজাকে দিতে যাচ্ছিল। আমার আগে তোমার জন্ম হয়েছিল, তুমি আমার বড় ভাই। সেই গদিতে তুমি বসলেই ভালো দেখাবে।